ওয়েলকাম স্টুডেন্টস টু আওয়ার লেসন প্ল্যানার চ্যানেল। তো আজকে আমরা স্নায়ুতন্ত্রের ব্যাপারে একটু জানি। যে প্রথমে জেনে নিই আমাদের উদ্দীপনা, যেটা আমরা পরিবেশ থেকে গ্রহণ করছি, সেটা আমাদের কিভাবে সাড়া প্রদানে সাহায্য করছে, মানে কোন পথে এটা যাচ্ছে। তো প্রথমে উদ্দীপনা। উদ্দীপনা কিসের মাধ্যমে আমরা গ্রহণ করছি? গ্রাহক অঙ্গ। গ্রাহক অঙ্গ কোনগুলো? গ্রাহক অঙ্গ হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পাঁচটা আমাদের হচ্ছে জ্ঞানেন্দ্রিয় আছে। এটা হচ্ছে গ্রাহক অঙ্গ। যেমন আমাদের সবচেয়ে মানে বেশি যেটা আছে সেটা হচ্ছে ত্বক। যে যে কোনো কিছুকে মানে উদ্দীপনাকে গ্রহণ করতে সাহায্য করে ত্বক। তো সেখান থেকে কিসের মাধ্যমে যাচ্ছে? সংজ্ঞাবাহ নিউরনের মাধ্যমে কোথায় যাচ্ছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। সংজ্ঞাবাহ নিউরন সেখান থেকে যাচ্ছে কোথায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। সেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সে আমাদের হচ্ছে যে উদ্দীপনাটা সেটাকে প্রসেসিং করছে, এবং তারপরে আমরা সেই উদ্দীপনার পরিপ্রেক্ষিতে সাড়া প্রদান করছি। তো সেটা কি হচ্ছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের থেকে যে প্রসেসিং এর পর সেটা আজ্ঞাবাহ নিউরনের মাধ্যমে নিউরন সেখান থেকে কোথায় আসছে? সেখান থেকে আজ্ঞাবাহ নিউরনের পর সেটা নিউরনের মাধ্যমে আসছে হচ্ছে আমাদের কারক অঙ্গ অর্থাৎ ইফেক্টর। কারক অঙ্গ বা ইফেক্টর বলতে সেটাকে আমরা বলছি পেশি। তো সেখান থেকে কি হচ্ছে? উদ্দীপনায় সাড়া। আমরা উদ্দীপনাতে সাড়া দিচ্ছি। এখন তাহলে এক্ষেত্রে আমরা কি জানলাম? জানলাম হচ্ছে নিউরনের প্রকারভেদ, সংজ্ঞাবাহ নিউরন আর আজ্ঞাবাহ নিউরন। আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কি থাকে? অ্যাডজাস্টার নিউরন। এখানে কি থাকে? অ্যাডজাস্টার নিউরন থাকে। অ্যাডজাস্টার নিউরন কি করে? অ্যাডজাস্টার নিউরন কাজ করে হচ্ছে আমাদের সংজ্ঞাবাহ নিউরন যে উদ্দীপনাটাকে বহন করে আনছে সেইটাকে আজ্ঞাবাহ নিউরনে প্রেরণ করতে সাহায্য করে কে? অ্যাডজাস্টার নিউরন। তো এই গেল আমাদের উদ্দীপনা পরিবহনের পথ। এরপরে আমরা আসবো যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আমাদের মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অঙ্গগুলো কি কি। তো তোমরা পাশেই দেখতে পাচ্ছ একটা নিউরনের ছবি আঁকা আছে। এটা তোমাদের 5 নম্বরে একটা কোশ্চেন আসে অনেক সময়, যে আহ, নিউরনের চিহ্নিত চিত্রাঙ্কন করো। অনেক সময় বলে দেয় কি কি বলে দেয়? নিজল দানা বলে দেয়, বলে দেয় নিউরোফাইব্রিল অ্যাক্সন হিলক বলে দেয়, তারপরে সোয়ান কোষ কোনটা সেটা বলে দেয়, মায়োলিন সিট চিহ্নিত করতে বলে দেয়, র্যানভিয়ারের পর্ব চিহ্নিত করতে বলে দেয়। তো এই যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো একটু ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে যাবে বা ছবিটা প্র্যাকটিস করে নেবে। এরপরে আমরা আসি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটো ভাগ। একটা হচ্ছে মস্তিষ্ক, আর হচ্ছে সুষুম্না স্নায়ু। মস্তিষ্ক আর সুষুম্না স্নায়ু। মস্তিষ্ক মানে আমাদের ব্রেন, আর সুষুম্না স্নায়ু মানে আমাদের শির দ্বারা বরাবর যে স্নায়ুতন্ত্রটা নেমে গেছে সেটা হচ্ছে সুষুম্না স্নায়ু। তো এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে মস্তিষ্ক আর সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত। এখন এই মস্তিষ্ক আর সুষুম্না স্নায়ুর আন্ডারে বিভিন্ন স্নায়ু আছে। যেমন মস্তিষ্কের আন্ডারে আছে 12 জোড়া স্নায়ু, বা এটাকে কি বলে? 12 জোড়া স্নায়ু। এটাকে বলে 12 জোড়া করোটি স্নায়ু। আর সুষুম্না স্নায়ুর মধ্যে আছে 31 জোড়া। এইগুলোকে আবার কি বলে? এই 12 জোড়া করোটি স্নায়ু এবং 31 জোড়া সুষুম্না স্নায়ু, এগুলোকে আবার বলা হয় প্রান্তীয় স্নায়ু। এগুলোকে বলা হয় প্রান্তীয় স্নায়ু। তো আমরা আজকে আসি 12 জোড়া করোটি স্নায়ু। আমাদের 12 জোড়া করোটি স্নায়ু কি কি আছে সেগুলো একটু নাম আমরা জেনে নিই।
12 জোড়া করোটি স্নায়ুর মধ্যে কি আছে? প্রথমে আছে হচ্ছে অলফ্যাক্টরি, অপটিক 2 নম্বরে, 3 নম্বরে কি আছে? অকিউলোমোটর, 4 আছে ট্রক্লিয়ার, তারপরে তাহলে কি হলো? অলফ্যাক্টরি 1 এ, অপটিক 2 এ, অকিউলোমোটর 3, 4 এ ট্রক্লিয়ার, 5 এ ট্রাইজেমিনাল, 6 এ অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। অ্যাবডুসেন্স, 7 এ আছে হচ্ছে ফেসিয়াল, 8 এ অডিটরি। 9 এ কি আছে? 9 এ গ্লসোফ্যারিঞ্জিয়াল। 10 এ আছে হচ্ছে ভেগাস, 11 10 এ ভেগাস, 11 স্পাইনাল অ্যাক্সেসরি। আর 12 তে আছে হাইপোগ্লসাস। তো এর মধ্যে আছে কিছু সংজ্ঞাবাহ, কিছু আছে আজ্ঞাবাহ এবং মিশ্র স্নায়ু আছে। যেমন হচ্ছে আমাদের সংজ্ঞাবাহ স্নায়ু হচ্ছে অলফ্যাক্টরি, এটা হচ্ছে ঘ্রাণ, অপটিক এটা হচ্ছে দর্শন, আর কি আছে? অডিটরি, এটা হচ্ছে শ্রবণ। এগুলো একটু মনে রাখবে, কি কি? ঘ্রাণটা মনে রাখবে, দর্শন এবং শ্রবণ, এই 3টে স্নায়ুর নাম একটু মনে রাখবে। অনেক সময় শর্ট কোশ্চেনে আসে যে আমাদের দর্শন অনুভূতি গ্রহণ করে কোন স্নায়ু, অলফ্যাক্টরি গ্রহণ করে কোন স্নায়ু, এবং অডিটরি গ্রহণ করে কোন স্নায়ু। অডিটরি কি গ্রহণ করে? যেটা হচ্ছে শ্রবণ। তো এখান থেকে একটা কথা আমি বলে রাখি জাস্ট জানার জন্য, যে আমরা তো ম্যামালস, সবচেয়ে উপরে আছি আমরা, মানে প্রাণীদের মধ্যে। তো আমাদের যেগুলো নিচের স্তরে প্রাণী আছে, যেমন ধরো অ্যাভিস মানে পক্ষী, তারপরে উভচর, অ্যাম্ফিবিয়া, তার মাছ আছে। আহ, তো এইগুলোর ক্ষেত্রে কি দেখা যায়? পাখি বাদ দিয়ে, যেমন উভচর এবং মাছের ক্ষেত্রে, উভচর ও মাছ, এদের ক্ষেত্রে কত কত দেখা যায়? এদের ক্ষেত্রে 10 জোড়া করোটি স্নায়ু থাকে, কিন্তু সরীসৃপ থেকে স্তন্যপায়ী পর্যন্ত কত থাকে? 12 জোড়া। তো হঠাৎ এই 10 থেকে 12 জোড়া কেন হলো? অর্থাৎ স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লসাস কেন অ্যাড হলো? তোমরা খেয়াল করে দেখবে, ব্যাঙ, মাছ অর্থাৎ উভচর এবং মৎস্য শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে দেখবে কোনো নির্দিষ্ট করে ঘাড় নেই। আমাদের যেমন নির্দিষ্ট ঘাড় বলে আছে, নির্দিষ্ট, ওদের কোনো নির্দিষ্ট ঘাড় নেই। তো সেই ক্ষেত্রে আমাদের সরীসৃপ থেকে এবং সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ীদের যেহেতু নির্দিষ্ট ঘাড় বলে একটা অংশ আছে শরীরে, তো তার জন্য একটা স্নায়ু এসছে, এবং জীবের ফ্লেক্সিবিলিটি অর্থাৎ কথা বলা, বিভিন্ন ধরনের আওয়াজ বের করার জন্য আরেকটা, যেমন পাখিরা বিভিন্ন স্বরে ডাকে, সরীসৃপদের আছে, মানুষদের তো অবশ্যই আছে। তো সেক্ষেত্রে আরেকটা স্নায়ু, অর্থাৎ এই দুটো স্নায়ু এই জন্য অ্যাড হয়েছে। এটা জাস্ট জানার জন্য বলে রাখলাম। আর যেটা আমি বলছিলাম যে মিশ্র স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু, সেগুলো একটু বলে নিই। যে বহির্বাহী স্নায়ু হচ্ছে যে স্নায়ু আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আজ্ঞাটা পেশিতে নিয়ে যায়, সেটা হচ্ছে বহির্বাহী স্নায়ু। আর অন্তর্বাহী স্নায়ু হচ্ছে যে স্নায়ু উদ্দীপনাকে গ্রাহক অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসে, সেটা হচ্ছে অন্তর্বাহী স্নায়ু। আর মিশ্র স্নায়ু হচ্ছে যে উভয় কাজই করে, সেটা হচ্ছে মিশ্র স্নায়ু। তো এই গেল আমাদের 12 জোড়া করোটি স্নায়ু। এখান থেকে তোমরা অলফ্যাক্টরি, অপটিক এবং অডিটরি এইটা মনে রাখবে। আর সবচেয়ে বড় স্নায়ু হচ্ছে ভেগাস, এটা হচ্ছে সব থেকে বড়। এটা একটু মনে রাখবে, ভেগাসটা হচ্ছে সব থেকে বড়। তো এখান থেকে এগুলো একটু মনে রাখা, যেগুলো শর্ট কোশ্চেন আসে।
এরপরে আমরা আসি কি আসবো, এরপরে আমরা আসি হচ্ছে স্নায়ু গ্রন্থি। স্নায়ু গ্রন্থিটা কি? স্নায়ু গ্রন্থি হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে যখন নিউরনের কোষ দেহটা, এটা হচ্ছে নিউরনের কোষ দেহ, যে কারণ এখানে কোষ দেহের মধ্যে নিউক্লিয়াস আছে, বিভিন্ন সাইটোপ্লাজম আছে, তো এটাকে বলা হচ্ছে কোষ দেহ। এই কোষ দেহগুলো একত্রিত হয়ে একটা গ্রন্থি আকৃতি গঠন করে, সেটাকে বলা হচ্ছে স্নায়ু গ্রন্থি। স্নায়ু গ্রন্থির কাজ নিউরো হরমোন ক্ষরণ, মানে নিউরো হরমোন এবং স্নায়ুকে পুষ্টি পদার্থ প্রদান করতে সহায়তা করে স্নায়ু গ্রন্থি। এবারে আমাদের আরেকটা স্নায়ুতন্ত্রের আরেকটা ইম্পর্টেন্ট কোষ হচ্ছে নিউরোগ্লিয়া। তো হোয়াট ইজ নিউরোগ্লিয়া, অর্থাৎ নিউরোগ্লিয়া বলতে আমরা কি বুঝি? নিউরোগ্লিয়া হচ্ছে প্রবর্ধকযুক্ত, এই নিউরন যেমন প্রবর্ধকযুক্ত, অর্থাৎ কি আছে, অ্যাক্সন এই বড়টা, ডেনড্রন এবং ডেনড্রাইট আছে, তো সেরকমই নিউরোগ্লিয়াও প্রবর্ধকযুক্ত ছোট কোষ, যেগুলো বিভাজনে সক্ষম। একটা মনে রাখবে, বিভাজনে সক্ষম। নিউরোগ্লিয়া কিন্তু বিভাজনে সক্ষম, যেখানে নিউরন বিভাজনে অক্ষম। নিউরন হচ্ছে বিভাজনে অক্ষম, আর নিউরোগ্লিয়া হচ্ছে বিভাজনে সক্ষম। আর এরা কোনো স্নায়ু উদ্দীপনা পরিবহন করে না। নিউরন স্নায়ু উদ্দীপনা পরিবহন করে, আর এরা স্নায়ু উদ্দীপনা পরিবহন করে না। এই দুটো পয়েন্ট নিউরোগ্লিয়ার ক্ষেত্রে মাথায় রাখবে, যে বিভাজনের সক্ষম এবং স্নায়ু উদ্দীপনা পরিবহন করে না। তো নিউরোগ্লিয়া কত প্রকার আমাদের? আমাদের নিউরোগ্লিয়া 3 প্রকারের আছে। অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোগ্লিয়া, আর আছে ম্যাক্রোসাইট। তো এই 3টে আলাদা আলাদা কাজ আছে, যেটা সমগ্র যে কাজগুলো তারা একত্রে করে নিউরোগ্লিয়ার কাজকে ত্বরান্বিত করে। তো অ্যাস্ট্রোসাইটের কাজ কি? অ্যাস্ট্রোসাইটের কাজ হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, অর্থাৎ ধারক হিসেবে কাজ করে। এরা যেহেতু অনেক বড় আকৃতির হয়, অর্থাৎ ধারক হিসাবে কাজ করে। অর্থাৎ ধারক হিসাবে কাজ করে এবং কি করে, হ্যাঁ, ধারক হিসাবে কাজ করে। আর হচ্ছে যেহেতু বড় সাইজের হয় এবং ধারক হিসাবে কাজ করে, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। অলিগোডেন্ড্রোগ্লিয়া কি পুষ্টি পদার্থ সরবরাহ করে, পুষ্টি পদার্থ সরবরাহ করতে সাহায্য করে। আর ম্যাক্রোসাইট কি করে? ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। ব্যাকটেরিয়া ধ্বংস করতে ম্যাক্রোগ্লিয়া সাহায্য করে। তাহলে এই নিউরোগ্লিয়ার কাজ কি হলো? টোটাল নিউরোগ্লিয়ার কাজ হলো আমাদের ধারক হিসাবে কাজ করে, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, আমাদের পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে, আবার হচ্ছে ব্লাড ব্যারিয়ার হিসেবে কাজ করে। অর্থাৎ রক্ত থেকে যে সকল পুষ্টি পদার্থ নিউরনের বা স্নায়ুতন্ত্রে বা স্নায়ুকোষে যায়, সেক্ষেত্রে যাতে কোনো রাসায়নিক পদার্থ যেতে না পারে, শুধুমাত্র পুষ্টি পদার্থ বা যেগুলো আমাদের হচ্ছে পুষ্টি মলিকিউলস আছে, যেমন বিভিন্ন ক্যালসিয়াম আয়ন, আয়রন, এরকম পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, এগুলোকে স্নায়ুতন্ত্রে পরিবহন করতে সাহায্য করে। এবং যাতে কোনো রাসায়নিক পদার্থ না যায়, সেটাকে সেদিকে খেয়াল রাখে এবং রাসায়নিক পদার্থ যেতে রোধ করে। এটা কি কাজ করে? নিউরোগ্লিয়া। আর কি আমাদের স্নায়ুতন্ত্রে কোনো বিজাতীয় বস্তু যেমন ব্যাকটেরিয়া বা ভাইরাস আসলে ম্যাক্রোগ্লিয়া, এই ম্যাক্রোসাইট বা ম্যাক্রোগ্লিয়া, ম্যাক্রোসাইটও বলে বা ম্যাক্রোগ্লিয়াও বলে, সেগুলোকে হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। ম্যাক্রোসাইট বা ম্যাক্রোগ্লিয়াও বলা হয়। আর কি আছে আমাদের এখানে? আছে হচ্ছে সাইন্যাপসিস। সাইন্যাপসিস কি? সাইন্যাপসিস হচ্ছে যখন একটা স্নায়ু থেকে, একটা নিউরন থেকে অপর নিউরনে উদ্দীপনাটা পরিবহন হচ্ছে, কিভাবে, সেটা হচ্ছে সাইন্যাপসিস। এই যে একটা নিউরন,
এইখান থেকে যে স্নায়ু উদ্দীপনাটা যাচ্ছে, তো এই উদ্দীপনাটা এখান থেকে এই নিউরনে কিভাবে আসে, এটা হচ্ছে সাইন্যাপসিস। তো সেটা আমরা একটু বড় করে দেখি যে এই সাইন্যাপসিসে আসলে কি ঘটে, আমাদের যে সাইন্যাপসিস কিভাবে উদ্দীপনা এক নিউরন থেকে অন্য নিউরনে পরিবাহিত হয়। তো ধরে নিই এটা হচ্ছে অ্যাক্সন আর এটা হচ্ছে ডেনড্রন, ডেনড্রন বা ডেনড্রাইট। তো এখানে কি ঘটে, তো এখানে অ্যাক্সনের এটাকে বলা হয় সাইন্যাপটিক ক্লেফট, এটাকে কি বলা হয় সাইন্যাপটিক ক্লেফট। সাইন্যাপটিক ক্লেফট, এবং এইটাকে কি বলে প্রি সাইন্যাপটিক, এবং এটাকে বলা হয় পোস্ট সাইন্যাপটিক। যেহেতু এটা সাইন্যাপটিকের আগে আছে এটা প্রি সাইন্যাপটিক, এটা সাইন্যাপটিকের পরে আছে তাই এটা পোস্ট সাইন্যাপটিক। তো এখানে বিভিন্ন এই অ্যাক্সনের যে তলার দিকে অর্থাৎ প্রি সাইন্যাপটিক যে অংশটা তার একদম শেষের দিকে কি থাকে, এটা হচ্ছে নিউরো ভেসিকল থাকে। এই ভেসিকলের মধ্যে কি আছে, নিউরো ট্রান্সমিটার, যেটা অ্যাসিটাইল কোলিন বা অ্যাসিটাইল কোলিন জাতীয় পদার্থ আছে এই কিসের মধ্যে, নিউরোভেসিকলের মধ্যে। তো এটা যখন উদ্দীপনা এখান থেকে এখানে আসে তো কি হয়, এক্ষেত্রে এই ভেসিকল গুলো উদ্দীপ্ত হয় এবং উদ্দীপ্ত হয়ে এর ভেতরে যে নিউরো ট্রান্সমিটার আছে অ্যাসিটাইল কোলিন, সেটা এখানে রিলিজ হয়। এই অ্যাসিটাইল কোলিনের মাধ্যমে তারপর থেকে উদ্দীপনা এর মধ্যে পরিবাহিত হয়। তো সেটা কিভাবে হয় এটা আমরা একটু জানি। অ্যাকশন যখন উদ্দীপনা এই র্যানভিয়ারের পর্বের মাধ্যমে এখানে আসে, তার একদম প্রান্তে এখানটায় আসছে, তো প্রান্তে আসলে কি হয়, এখানকার যে মেমব্রেন প্রি সাইন্যাপটিক মেমব্রেন এর ভেদ্যতা অর্থাৎ এর ভেতরে বিভিন্ন আয়ন চলাচল করতে পারে। তো সেই আয়ন চলাচলের মধ্যে কি হয়, একটু পরিবর্তন হয় এবং বাইরে থেকে প্রচুর পরিমাণে Ca2+ অর্থাৎ ক্যালসিয়াম আয়ন ভেতরে প্রবেশ করে। এবং যেই ক্যালসিয়াম আয়ন ভেতরে প্রবেশ করছে তো সেটা কি করছে, এই অ্যাসিটাইল কোলিন পূর্ণ যে সাইন্যাপটিক ক্লেফট সাইন্যাপটিক ভেসিকল গুলো আছে সেগুলিকে উদ্দীপ্ত করছে, এবং এই সাইন্যাপটিক ভেসিকল গুলি কি করে, একদম এই পর্দা সংলগ্ন হয়ে যায়। এবং এর মধ্যে যে নিউরো ট্রান্সমিটার আছে সেটা যেটা অ্যাসিটাইল কোলিন সেটাই সাইন্যাপটিক ক্লেফটের মধ্যে চলে আসে। এবং এই সাইন্যাপটিক ক্লেফটের মধ্যে অ্যাসিটাইল কোলিন আসার ফলে এই যে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন আছে এর মেমব্রেনের গায়ে কিছু রিসেপ্টর থাকে, যেটা অ্যাসিটাইল কোলিন সেই রিসেপ্টরে গিয়ে বাইন্ড হয়। এর ফলে এখানে যে আয়ন চ্যানেল তৈরি হয় এর মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে Na+ ভেতরে আসে, কি আসে, প্রচুর পরিমাণে Na+ আয়ন ভেতরে আসতে পারে। এবং এই Na+ আয়নের ভেতরে আসার ফলে যে উদ্দীপনা সেটা এই স্নায়ু থেকে পরের স্নায়ুতে অর্থাৎ এই নিউরন থেকে পরের নিউরনে প্রবেশ করে, এবং সেই রকম ভাবে ডেনড্রাইট তারপরে কোষটিও সেখান থেকে অ্যাকশনের মাধ্যমে পরবর্তীতে প্রবাহিত হতে থাকে। তো এই হচ্ছে আমাদের সাইন্যাপটিক ক্লেফটের ঘটনা ঘটে, যে প্রথমে Ca2+ আয়ন ভেতরে ঢোকে, তারপরে এটা উদ্দীপ্ত হয় সাইন্যাপটিক ভেসিকল গুলি, সেখান থেকে অ্যাসিটাইল কোলিন সাইন্যাপটিক ক্লেফটের মধ্যে আসে, এবং সেই সাইন্যাপটিক ক্লেফটের মধ্যে এসে সে পরের মেমব্রেনে ভেদ্যতা বাড়িয়ে দেয় অর্থাৎ Na+ আয়ন ভেতরে প্রচুর পরিমাণে প্রবেশ করে, এবং এর ফলে উদ্দীপনাটা এক স্নায়ু থেকে পরবর্তী স্নায়ুতে যায়। তো এই ছিল আমাদের সাইন্যাপসিস বা সাইন্যাপটিক ক্লেফটের গল্প। আর আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। আর তোমরা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমাদের তো প্লিজ কমেন্টে জানাবে, আমি তাহলে নেক্সট ভিডিওতে সেই বিষয়ে একটা ছোট করে ভিডিও বানিয়ে তোমাদের বোঝার সাথে আরেকবার পোস্ট করবো। তো আজকে এই অবধি, টাটা।